৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। তীব্র আন্দোলনে পিছু হটতে থাকে সরকার। এদিন সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দিতে নির্দেশ আসে। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। প্রায় ২০০ মানুষ ততদিনে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। আহত হয়ে বিছানায় কাতরাচ্ছিলেন শত শত মানুষ। তখন আমরা দেখেছি এত বেশি ভিড়, আমরা বুঝে উঠতে পারতেছি না কাকে চিকিৎসা দিব কাকে দেব না, এবং সারা ক্যাজুয়ালিটি ব্লক মানে রোগীদের হাহাকারে ভরপুর। এমন অবস্থা হয়েছে যে সেদিন পরবর্তীতে এই ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ব্লকের সার্জনরা সহ সার্জারি ইউনিটের সব সার্জনকে কল করা হয়, প্লিজ আপনারা আসেন, আমাদের রোগী এত বেশি আমরা সার্জারি করে কুলাতে পারছি না। পরবর্তীতে ম্যাক্সিমাম সার্জনই এসেছিলেন এবং অনেকগুলো অপারেশন থিয়েটার, যেগুলো নর্মালি ক্যাজুয়ালিটি ব্লকের জন্য নয়, অন্য সার্জারির জন্য, সেই অপারেশন থিয়েটারগুলো খুলে দেওয়া হয়েছিল এবং আমাদের স্যাররা সারা রাত অপারেশন করেছেন। গোয়েন্দাদের কাছে গুম হয়ে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পূর্বাচলের একটি রাস্তায় নির্যাতনের পর চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। ডিবি পুলিশের পরিচয়ে একজন মানুষ ওই বিল্ডিংয়ে তালা বন্ধে প্রবেশ করা, পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায়। আমি নিচে ৩-৪টা গাড়ি দেখতে পেয়েছিলাম আর কি। আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ ৩-৪ স্তরের কাপড় দিয়ে চোখ হয়ে ফেলা হয় কাপড়, এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে, লোহার হয়তো কিছু একটা দিয়ে মারতেও শুরু করে দাঁড় করিয়ে। তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। ভোর ৪টা থেকে ৫টার সময়, এই সময়টায় আমি পূর্বাচল এলাকার জলসিঁড়ি ওই সাইডটায় আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পড়ি। কি এই দিনে বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয়। যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। ওই সময় কিন্তু ইন্টারনেট ছিল না, কেননা ৫৬ সমন্বয়ক হয়তো তাদের জায়গা থেকে এক একজন এক এক জায়গায় ছিলেন, বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তারা যেহেতু এই আন্দোলনে ফোকাস ছিলেন, তারা হয়তো ভেবেছিলেন এই আন্দোলনটা কোনোভাবে আস্তে আস্তে স্তিমিত হয়ে আসছে, তো তারা তাদের জায়গা থেকে কিন্তু একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন যেন এই আন্দোলনটা আরও বেগবান হয়। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে দায়িত্বশীল মনে করেছেন এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন এই ৫৬ জন, এবং এই ৫৬ জন মিলেই এই যৌথ বিবৃতি দিয়েছিলেন। এদিকে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থী জনতার সমর্থনে আইন ভেঙে বিক্ষোভ করার অপরাধে সংযুক্ত আরব আমিরাত UAE আদালত ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড, আরও ৫৪ জনকে ১০ এবং ১১ বছরের জেল দেয়। মূলত ১৯ জুলাই তারিখে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে UAE জুড়ে বেশ কয়েকটি রাস্তায় জমায়েত করে কিছু প্রবাসী বাংলাদেশি। শাস্তির ঝুঁকি নিয়ে তারা বাংলাদেশে চলমান অন্যায়ের প্রতিবাদ জানায়। আমরা জানতাম আমিরা সহ মধ্যপ্রাচ্যে, আমরা জানতাম ওই দেশে যদি আমরা লোক সমাগম হই, ওই দেশে যদি আমরা মিছিল করি তাহলে আমাদের চাকরি চলে যাবে, আমাদের জেল হতে পারে, জীবনে কোনোদিন আমরা জেল থেকে আমরা বের হতে পারবো না। আমরা সব কিছু জেনেও আমরা ওই দেশে আমরা আন্দোলন করেছি। কেন আমরা আন্দোলন করেছি? বাংলাদেশে যখন আমরা দেখেছি পাখির মতো স্বৈরাচারী খুনি হাসিনা ছাত্রদেরকে গুলি করতেছে, শিশু বাচ্চাদেরকে গুলি করতেছে, তখন ওইখানে আমরা মধ্যপ্রাচ্যের যারা আছেন সবার সাথে আমরা সমন্বয় করে আমরা 19 জুলাই সন্ধ্যার পরে আমরা আমিরাতের বিভিন্ন স্টেটে আমরা আন্দোলন
করি এবং আমরা প্রত্যেককে 2 কোটি প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান জানাই যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ওইখানে আমাদের নামের তালিকা করে তৎকালীন কনসাল জেনারেল মাধ্যমে ওই সেই উদ্দেশ্যের আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের ওই তালিকা দেওয়া হয়, তারপরে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে গ্রেফতার করে। আমেরিকায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশ শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলে আওয়াজ তোলে। 21 জুলাই টাইমস স্কোয়ারে শেখ হাসিনার পদত্যাগ ও বিচার সহ বিভিন্ন দাবিতে 10,000 লোকের সমাবেশ হয়। যারা ওখানকার নিউ ইয়র্কের কলেজগুলোতে পড়তেন তারা কিন্তু মূলত এই জিনিসটাকে মানে বেশি মানে ছড়িয়ে দিতে পেরেছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেখানকার কালচারে বড় হয়েছে, সেখানকার বাঙালি কমিউনিটির ইউথ জেনারেশনের কাছে তাদের মেসেজটা পৌঁছানো খুব সহজ ছিল। সেই একটি পোস্টারের ডাকেই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি পোস্টারের ডাকের মাধ্যমে আমরা সেদিন দেখেছি মা বাবারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ইংলিশে প্লে কার্ড বানিয়ে উই ওয়ান্ট জাস্টিস এই প্লে কার্ড নিয়ে তারা সেখানে হাজির হয়েছিল। বিশ্বসভায় আমরা বলবার চেষ্টা করি বাংলাদেশে গণহত্যা চলছে, ম্যাস কিলিং চলছে। এই ম্যাস কিলিং থেকে বাঁচাতে বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষায় আন্তর্জাতিক বিশ্বকে এগিয়ে আসবার জন্য আমি আহ্বান জানাই। যতদিন পর্যন্ত এই গুম খুন হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত যাতে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়। বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে চলমান পরিস্থিতি জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ের আয়োজন করে। হত্যাযজ্ঞ এবং টানা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতায় উদ্বেগ প্রকাশ করেন বিদেশি রাষ্ট্রদূতেরা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার বিষয়টি বারবার স্যাবোটেজ বলে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এদিন এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে চলমান আন্দোলনে জাতীয় ঐক্যের ভিত্তিতে লাগাতারভাবে ছাত্রদের পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। যে দাবি উঠেছে তা মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। এই ন্যায্য আন্দোলনে ছাত্রদের পাশে জাতীয় ঐক্যের ভিত্তিতে লাগাতারভাবে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। কারফিউ সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলে মৃত্যুর মিছিল লম্বা হতেই থাকে। নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাভারে মারা যান অন্তত 18 জন। সংঘাতের জেরে বাড়তে থাকে গ্রেপ্তারও। এদিন 24 ঘন্টায় 11 জেলায় 181 জনকে গ্রেপ্তার করা হয়। কারফিউ অমান্য করে এদিনও বাড্ডা, সাইনবোর্ড, যাত্রাবাড়ি, গোপীবাগ, শনিরাখড়ায় রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা। গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা বেড়ে যায়। হতাহতদের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের ভিড় বাড়তে থাকে। 20 জুলাই রাত 12টা থেকে 21 জুলাই রাত 10টা পর্যন্ত এই হাসপাতালেই 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 2 জন। বাকি 7 জন ঢাকার বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। অনেকের লাশই ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়, যাতে তাদের আন্দোলনে মৃত হিসেবে দেখাতে না হয়। একটা মানুষ যখন মারা যায় তার ফ্যামিলি তার লাশ পর্যন্ত দেখতে পায় নাই। রাষ্ট্র জানে না তার কত বীর সন্তান মারা গিয়েছে। এই ঢাকা মেডিকেলের মতো একটা পবিত্র জায়গাকে অপবিত্র করেছিল এই ক্যাসিস লীগের আমলে। তারা সেখানে ময়না তদন্ত ছাড়া লাশ গুম করে ফেলেছে। কোনো বিচার নাই, বিচারহীনতা। কেউ মানে নিজের হইলে নিরাপত্তার ভয়ে কেউ মুখ খুলে না। কি এক অমানবিক দৃশ্য, কান্নাকাটি যে আমি দেখছি ঢাকা মেডিকেল ঢুকতে পারছে না। কি হাহাকার, মায়ের হাহাকার, বাবার হাহাকার, ভাইয়ের হাহাকার, বোনের হাহাকার, কান্না এই চারপাশে। আপনার মনে হবে তখন আপনি যে একটা স্বাভাবিক মানুষ, আমাদের প্রত্যেকের কাছে মনে হচ্ছিল যে এরকম কিছু ডাক্তারও মাঝে মাঝে বলতো বা আমাদের সাথে যে আমরা আসলে এই অবস্থা কোনোদিন কল্পনা করি নাই যে ডাক্তার হিসাবে নিজেদের বিবেক বিসর্জন দিয়ে আমাদের এই কাজগুলো করা লাগছে। আপনার ময়না তদন্তের কোনো ন্যূনতম কোনো রিপোর্ট কোনো জায়গায় দেয়নি, অনেকগুলো রিপোর্ট গুম করে ফেলছে।